ব্লাডার ক্যান্সার শরীরের যত রকমের ক্যান্সার হয় তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাগ্রেসিভ ক্যান্সার। ওকে, আচ্ছা, রোবোটিক সার্জারি যেটা আমি শুনেছি খুব কস্টলি। তো আপনি যদি একটা হার্নিয়া সার্জারি আপনি করানোর পর আপনি ব্যথার জন্য আপনি ওই যে ট্যাকারের ব্যথার জন্য আপনি 7 দিন 10 দিন আপনি অফিসে আসতে পারলেন না, বা 1 মাস আপনি অফিসে এসে ঠিক করে কাজ করতে পারলেন না, লসটা কোথায়? রোবটের যে ডিসিশন মেকিংটা সার্জনের হাতে, তাহলে তো আমরা ওপেন সার্জারিও করতে পারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি করতে পারি, তাহলে রোবটের কেন দরকার আছে? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। সি, আমাদের পুরুষদের একটা খুব কমন ফ্যাক্টর হচ্ছে প্রস্টেট ক্যান্সার। কোন কোন ক্ষেত্রে প্রস্টেট বাদ দেওয়া উচিত আর কোন কোন ক্ষেত্রে ওষুধ খেলে ঠিক হয়ে যায়? একটা কথাই আছে যে পিপল ডাই উইথ প্রস্টেট ক্যান্সার, নট অফ প্রস্টেট ক্যান্সার। এই ক্ষেত্রে আপনার রোগীরা কতদিনের মধ্যে স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারে? কি সার্জারি তার উপর ডিপেন্ড করছে। আমরা ডে কেয়ার বেসিসেও করি। পেশেন্ট সকাল 6টায় ভর্তি হলো, সকালে 8টা নাগাদ তার অপারেশন হলো, সন্ধ্যে 6টায় সে বাড়ি। ম্যাক্সিমাম অর্গানের ক্ষেত্রেই ক্যান্সার মানে যদি সেটা আর্লি স্টেজে ধরা পড়ে এবং সার্জারি করা যায়, দ্যাট ইজ অনলি চান্স যে পেশেন্ট ক্যান্সার মুক্ত হতে পারে। নমস্কার, ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলের স্বাস্থ্য কথা পডকাস্টে আপনাদের আবার একবার স্বাগত জানাই। আমি কুন্তল চ্যাটার্জি। আজ অনেক রোগীরাই রোবোটিক সার্জারি নিয়ে ভীত এবং বিভ্রান্ত। এই পডকাস্টে আমরা সহজ ভাষায় বুঝবো রোবোটিক সার্জারি আসলে কি আর এটা কার জন্য সত্যিই উপকারী। তাই এই ধরনের স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও দেখার জন্য আমাদের ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আজ আমাদের সাথে রয়েছেন ডক্টর মেজর রণজয় দত্ত, এমন একজন ইউরো ও অঙ্ক রোবোটিক সার্জন যিনি শুধু অপারেশন করেন না, রোগীর ভয়, প্রশ্ন আর ভবিষ্যৎ সব কিছুরই সমান গুরুত্ব দেন। নমস্কার স্যার। নমস্কার। আমাদের এই স্বাস্থ্য কথা এপিসোডে আপনি যে এসছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, রোবোটিক সার্জারি এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে যে এই রোবোটিক সার্জারি অ্যাকচুয়ালি সার্জারিটা কে করছে, রোবট করছে না ডাক্তার করছে? আচ্ছা, ফার্স্টলি ইট ইজ নেভার রোবোটিক সার্জারি, ইট ইজ রোবট অ্যাসিস্টেড সার্জারি। ঠিক আছে? আর রোবট কথাটার উৎপত্তি আপনি জানেন নিশ্চয়ই, আইজ্যাক অসিমোভের সেই আই রোবট নভেল থেকে। রোবট লিটারেলি মিনস স্লেভ। ঠিক আছে? তো রোবট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট, ইট ইজ দ্য লেটেস্ট ইনস্ট্রুমেন্ট ফর সার্জারি। সার্জারিটা আপনার সার্জনই করছে। আমরা বেসিক্যালি রোবটের 3টে পার্ট থাকে। একটা পেশেন্ট সাইড একটা কার্ড থাকে যেখানে রোবটের ইনস্ট্রুমেন্টগুলো থাকে, যেটা পেশেন্টের শরীরের মধ্যে অ্যাকচুয়াল মুভমেন্টটা করছে। একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে, আর একটা সার্জন কনসোল থাকে। সেই সার্জন কনসোলে বসে থ্রু দ্যাট সিপিইউ আই এম কন্ট্রোলিং দ্য মুভমেন্ট অফ দোজ ইনস্ট্রুমেন্টস। সুতরাং সার্জারিটা কিন্তু সার্জন করছে, নট দ্য রোবট। ডিসিশন মেকিংটা আমার হাতে, রোবটের হাতে নয়। ঠিক আছে? এবার যেহেতু ধরুন রোবটের যে ডিসিশন মেকিংটা সার্জনের হাতে, তাহলে তো আমরা ওপেন সার্জারিও করতে পারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি করতে পারি, তাহলে রোবটের কেন দরকার আছে? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। সি, ওপেন সার্জারি ইজ ক্লাসিক্যাল সার্জারি, যেটা মানে গত 150, 200, 300 বছর ধরে চলে আসছে। তারও আগে থেকে সুশ্রুত জামানা থেকে চলে আসছে। তারপরে 80-র দশকে 90-এর দশকে শুরু হলো ল্যাপারোস্কোপিক সার্জারি। যে ওপেন সার্জারিতে যেটা করা হয়, আচ্ছা ফার্স্টলি আমি এটুকু বলে দিই যে সার্জিক্যাল প্রিন্সিপাল যেটা, মানে আমি কি গোলটা অ্যাচিভ করতে চাইছি ডিউরিং দ্য সার্জারি, সেটা কিন্তু 3টেতেই সেম। ওকে, ওপেনের যেটা আউটকাম, আমার ল্যাপারোস্কোপির যে আউটকাম, অ্যাটলিস্ট দ্য ডিজায়ার্ড আউটকাম, অ্যান্ড রোবটের যে ডিজায়ার্ড আউটকাম, 3টেই কিন্তু সেম। এবার কিভাবে আমি সার্জারিটা করছি তার উপর পেশেন্টের অনেক কিছু ম্যাটার করে। ফর এক্সাম্পল, আমি একটা গল ব্লাডার অপারেশন করবো, খুব সিম্পল গল ব্লাডার অপারেশন। গল ব্লাডার
থিওডোর ককার সেই 1890-তে আই থিঙ্ক উনি সেই ককার ইনসিশন আবিষ্কার করেছিলেন পেটের মানে বুকের এই জায়গাটাতে একটা ইনসিশন দিয়ে, এত বড় একটা প্রায় 4-5 সেন্টিমিটারের একটা ইনসিশন দিয়ে গলব্লাডারটাকে অপারেট করা। এবার সেই যে কাটাটা হচ্ছে তাতে হচ্ছে আপনার মাসেল কাটা পড়ছে, আপনার স্কিন কাটা পড়ছে, আপনার যেটা রেক্টাস শির কাটা পড়ছে, অনেক কিছু কেটে কেটে ছিঁড়ে হচ্ছে রক্তপাত হয়ে গলব্লাডার অবধি পৌঁছানো হচ্ছে, তারপর গলব্লাডারটিকে অপারেট করে বের করা হচ্ছে, আবার সেটাকে সেলাই করে আমরা ফেরত আসছি। তো এত বড় যে কাটাটা, তার একটা নিজস্ব মরবিডিটি আছে, ব্যথা বেদনা, সেখানে রিকভারি টাইম অনেক বেশি, কারণ যেহেতু ওখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা গাটটাকেও টাচ করছি, তো হচ্ছে পেশেন্টের পোস্ট অপারেটিভ যে রিকভারি সেটা হচ্ছে অনেক স্লো হবে, ব্যথা বেদনা অনেক বেশি হবে, রক্তপাত বেশি হবে, এই উন্ডে ইনফেকশনের চান্স অনেক বেশি হবে, যত বড় উন্ড তত বেশি ইনফেকশনের চান্স, ঠিক আছে? তত আমাকে বেশি অ্যান্টিবায়োটিক দিতে হবে, বেশি পেন কিলার্স দিতে হবে, আবার সেই অ্যান্টিবায়োটিক পেন কিলার যে সাইড এফেক্ট সেগুলো সমস্ত আছে, ঠিক আছে? তো সেই জন্য মানে তারপরে এই আমাদের মোটামুটি 70-80 দশকে সার্জনরা ভাবলেন যে হচ্ছে জিনিসটাকে আরেকটুখানি কম পেশেন্টকে কষ্ট দিয়ে কি করা যায়, তো সেখান থেকে এলো ল্যাপ্রোস্কোপিক সার্জারি। ল্যাপ্রোস্কোপিতে কি হয়, 4টে ফুটো করা হয় পেটের মধ্যে, 10 থেকে 12 মিলিমিটারের কতগুলো আর 5 মিলিমিটারের কতগুলো ফুটো, সেগুলো দিয়ে কতগুলো ইনস্ট্রুমেন্ট পেটের মধ্যে ঢুকে যায়। পেটটাকে একটা কার্বন ডাইঅক্সাইড দিয়ে ফোলানো হয় একটা স্পেস বানানোর জন্য, সেই ইনস্ট্রুমেন্টগুলো গিয়ে ওই সেম গলব্লাডার সার্জারি, বাট আগেন দ্য সার্জিক্যাল প্রিন্সিপাল রিমেইন সেম। সেই আমাকে সিস্টিক ডাক্ট আলাদা করে বাঁধতে হবে, সিস্টিক আর্টারি আলাদা করে বাঁধতে হবে, তারপর গলব্লাডারটাকে সেফলি লিভার থেকে তুলে আনতে হবে। আউটকামও সেম। আউটকাম মানে আউটকাম বলতে যেটা ডিজিজ আউটকাম, ডিজিজের আউটকামটা সেম, কিন্তু সার্জিক্যাল যে মানে মরবিডিটিটা, যে কষ্টটা সার্জারিটার জন্য যে পেশেন্টকে যে কষ্টটা সহ্য করতে হচ্ছে, সেটার আউটকাম কিন্তু অনেক পার্থক্য আছে। ওপেন ভার্সেস ল্যাপ্রোস্কোপিতে আসছি আমি এখন। তো ল্যাপ্রোস্কোপিতে হচ্ছে কি করা হয়, যে ওই কতগুলো ফুটো করা হলো, সেই ফুটো দিয়ে কতগুলো রিজিড ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে এরকম লম্বা কাঠির মতন কতগুলো ইনস্ট্রুমেন্ট হয়, সেগুলো সেই পুতুলের হাতের মতন আর কি। মানে তার সে উপর নিচে নড়তে পারে, ডাইনে বাঁয়ে নড়তে পারে, কোনাকুনি নড়তে পারে, কিন্তু তার বেশি সে নড়তে পারে না। 360 ডিগ্রি মুভমেন্ট না, একেবারেই না। ইট ইজ ভেরি মানে রিজিড মুভমেন্ট। সেটা দিয়ে আমি গলব্লাডারটাকে আমি কাটছি, এবং সেই ইনস্ট্রুমেন্টগুলো প্রত্যেকটাই রিইউজ হচ্ছে, বারবার রিইউজ হচ্ছে, ঠিক আছে? তার একটা নিজস্ব প্রবলেম আছে, ঠিক আছে? তো সেটা দিয়ে করা হচ্ছে। এবার তারপরে এই অ্যারাউন্ড 2000s হচ্ছে শুরু হলো রোবোটিক সার্জারি, যেটা এখন আস্তে আস্তে হুইচ হ্যাজ বিকাম দ্য স্ট্যান্ডার্ড। মানে ওয়েস্টার্ন কান্ট্রিজে, ইউএসএতে, ইউকেতে, ইউরোপের ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে রোবোটিক সার্জারিটাই এখন স্ট্যান্ডার্ড ধরা হয়। যেমন আগেন আমি গলব্লাডারটাতেই বারবার আসি, কারণ গলব্লাডারটা একটা খুব কমন সার্জারি, ভীষণ কমনলি হচ্ছে আমাদের দেশে হয়, গোটা পৃথিবীতেই হয়। তো ওপেন সার্জারি এখন পারতপক্ষে হয়ই না বলতে গেলে, খুব কিছু স্পেসিফিক জায়গা ছাড়া হচ্ছে ইমার্জেন্সি ছাড়া ওপেন গলব্লাডার সার্জারি আজকাল উঠে গেছে। আপনি সবাই ল্যাপকলি শুনে থাকবেন, হ্যাঁ, ঠিক আছে? ল্যাপকলি, ঠিক আছে? তো সেখানে এবার সেই যে ল্যাপকলির, ধরুন আমরা আসছি রোবোকলি ভার্সনে, ঠিক আছে? এক সেম সার্জারি, কিন্তু হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাপ অ্যান্ড রোবো? রোবোতে যে পোর্টগুলো করা হয়, যে ফুটোগুলো, সেগুলো সবকটা স্ট্যান্ডার্ড 8 মিলিমিটারের পোর্ট, আচ্ছা, মানে ল্যাপের থেকে ছোট, একদম ছোট। সেকেন্ডলি হচ্ছে যে পোর্ট, যেখানে পোর্টের মধ্যে ধরুন এই যে আপনি দেখলেন যে হচ্ছে মানে ল্যাপের যে ইনস্ট্রুমেন্ট, ইটস এ রিজিড ইনস্ট্রুমেন্ট, তো ওটা যখন মুভমেন্ট যখন হচ্ছে, সেই মুভমেন্টটা তো একটা কোনো একটা ফালক্রাম থাকতে হবে, মানে কোনো একটা পয়েন্টে মুভমেন্ট হবে। তো ধরুন এটা ফুটো এর মধ্যে দিয়ে ঢুকছে, তো এই জায়গাটাতে ওই যেখানটাতে আপনার স্কিন ফুটো করে, মাসেল ফুটো করে পোর্টটা ঢুকেছে, সেখানে মুভমেন্টটা হচ্ছে। লোকাল টিস্যুতে অনেকটা ট্রমা হয়, আচ্ছা, যে কারণে ল্যাপকলির পরেও পেশেন্ট বলে এই যেখানে ফুটো হয়েছিল ওখানে খুব ব্যথা, কমপ্লেন করে, মাসের পর মাস কমপ্লেন করে, থাকে অনেকের থাকে, যাদের পেন টলারেন্সের উপর ডিপেন্ড করে, যারা একটু বেশি সেন্সিটিভ তাদের বেশ কয়েক মাস তারা কমপ্লেন করে, অ্যাটলিস্ট মাসখানেক তো ব্যথা থাকেই, কোনো ডাউট নেই সে ব্যাপারে, ঠিক আছে? কিন্তু রোবোর ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে ফ্লেক্সিবল, দে আর লাইক মিনিয়েচার হিউম্যান হ্যান্ডস, ঠিক আছে? তার মধ্যে রিস্টের মুভমেন্ট আছে, ওকে, ঠিক আছে? সেই মানে যেমন আমি যখন ধরুন ওপেন সার্জারি যখন করছি, তখন আমার হাতটা নানা রকমভাবে মুভ করে হচ্ছে গলব্লাডারটাকে আমি হ্যান্ডেল করছি, সেই জিনিসটা কিন্তু রোবটেরই অ্যান্ড ইন আ ভেরি মাইনিউস্কুল স্কেল। মানে বেসিক্যালি আপনি যে হাতের মুভমেন্টটা আপনি
আমাদের শরীরের ভেতরে করছিলেন, সেটা বাইরে থেকে করেই আপনি কাজটা করে নিতে বাইরে পারছেন। থেকে করে কাজটা করছি, এবং সেই যে অ্যাকচুয়াল যে মুভমেন্টটা সেটা করছে রোবোটিক হ্যান্ড। এবং সেই রোবোটিক হ্যান্ড যেটা, সেটা হচ্ছে জাস্ট লাইক মানে তার যে মানে ফ্রিডম অফ মুভমেন্টটা সেটা আপনার সেটা হাতে। সেটা মানুষের হাতের মতন, ঠিক আছে, বাট অ্যাট আ ভেরি স্মল স্কেল। আমার হাতটা এত বড়, রোবটের হাতে এইটুকু, ঠিক আছে, সেটা ভিতরে বাট গিয়ে বাইরে থেকে decision নেয়। মুভমেন্টটা আপনারই থাকছে। বাইরে থেকে সেটা কন্ট্রোল তো হ্যাঁ। অবভিয়াসলি আমি করছি, কনসোলে বসে কন্ট্রোলটা আমি করছি, হুম, হুম। ঠিক আছে। এবার এই এবার সিন্স এটা ফ্লেক্সিবল, এটার কিন্তু ওই পোর্টের ওইখানটাতে কোনো মুভমেন্ট নেই। সো এই যে পোর্ট সাইটে যে হচ্ছে ট্রমাটা, ব্যথাটা যে ব্যথাটা, সেটা থাকেই না। থাকছে। পেশেন্ট ওটির পরদিনকে সকালে এটাও বলে যে আমার অপারেশনটা হয়েছে তো, ইট ইজ সো পেনলেস, ঠিক আছে। অ্যান্ড বিকজ ওই টিস্যু ট্রমা হচ্ছে না, তো হচ্ছে আমার পোর্ট সাইটে যে ইনফেকশন হওয়া, পোর্ট সাইট হার্নিয়া হওয়া, ঠিক আছে, এই সমস্তগুলো হচ্ছে একদম মিনিমাইজ হয়ে যায়, ঠিক আছে। এবং ওই বিকজ অফ দ্যাট প্রিসিশন অফ মুভমেন্ট, যেটা ল্যাপ্রোস্কোপিতে একটা মানে মোটা দাগের মুভমেন্ট হয়, এটা হচ্ছে যে ফাইন মুভমেন্টের জন্য আপনার ব্লিডিং, আপনার যে কোনো রকম সার্জিক্যাল কমপ্লিকেশন অনেক 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 কম কম্পেয়ার টু রোবো, তাহলে সরি অ্যাকচুয়ালি ল্যাব। মানে যেহেতু এই রোবোটিক সার্জারিটা একদম নতুন, মানে কত সালে হবে রোবোটিক সার্জারি এটা ইন্ডিয়াতে? মোটামুটি আর্লি 2000s থেকে স্ট্যান্ডার্ডাইজড হয়েছে। ওকে, বাট কলকাতাতে অনেক পরেই এসছে। কলকাতাতে আসতে ধরুন আরো 5-10 বছর লেগে গেছে। হুম। যেমন আমাদের অ্যাপোলোতে হচ্ছে রোবো এসছে 10 বছর হয়ে গেছে, 10 থেকে 12 বছর হয়ে গেছে। কিন্তু এখনো না মানুষের মধ্যে ওই একটা ভীতি আছে যে রোবোটিক সার্জারি মানে যেটা একটু আগেই আমরা ডিসকাস করছিলাম যে মানে ওটিটা কি রোবট করছে, মানে এখনো ভাবছে যে সেই মানে একটা ওটি করার পরে যে আহ, আমার যে অপারেশনটা হলো বা যে প্রবলেমটা ছিল সেটা পুরোপুরি কিওর হলো কি হলো না, এই বিষয়ে কিন্তু এখনো অনেক রোগীর মধ্যে একটা ডাউট কাজ করছে, যেহেতু রোবোটিক সার্জারিটা খুব নতুন চিকিৎসা পদ্ধতি বলে। তো সেক্ষেত্রে আপনার কি ওপিনিয়ন, মানে আপনি কি বলবেন পেশেন্টদেরকে যে যেটাতে ওনারা ভরসা পাবেন, হ্যাঁ রোবোটিক সার্জারি হচ্ছে এখন সব থেকে বেশি পাওয়ারফুল অ্যান্ড এফেক্টিভ টুল, হ্যাঁ এফেক্টিভ ইটস এ প্রসেস, টুল। টুল রাইট। হুম, সি, যখন ওই যে বললাম ওপেন সার্জারি মানে 100-150 বছর ধরে চলে আসছে, তারপরে যখন ল্যাপ্রোস্কোপি যখন প্রথম এলো, হুম। তখন ইট ওয়াজ এ ভেরি মানে ওই যাকে বলে খুব একটা কস্টলি একটা প্রসিজার, ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স খুব চট করে আসেনি, ঠিক আছে। তো মানে পুরোনো দিনের সার্জন যারা হুম, হুম। ল্যাপ্রোস্কোপি হয়তো পিক আপ করতে পারেননি, তারা বলতেন 4টে ফুটো করবে, তা আমি 4 ইঞ্চি কেটে করে দেবো, এরকম একটা মাইন্ডসেট ছিল। এই প্রশ্ন আজও মানুষ করে যে হচ্ছে ওপেন সার্জারিতে তো পুরো গলব্লাডারটা বেরোবে, ল্যাপে পুরোটা বেরোবে তো, এরকম প্রশ্নও মানুষ করে থাকে, ঠিক আছে। বাট আপনাকে এটা বুঝতে হবে যে সময়ের সাথে সাথে টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাডভান্স করে। আমরা ছোটবেলায় নোকিয়া 1100 দিয়ে হচ্ছে মোবাইল স্টার্ট করেছি, আজকে আইফোন ব্যবহার করছি। আপনি কি 1100 এখনকার দিনে ব্যবহার করবেন? না। ঠিক ভেরি সিমিলারলি হচ্ছে, যেমন টেকনোলজি বাড়তে থেকেছে, তো টেকনোলজির অ্যাডভান্টেজ আমাদেরকে নিতে হবে তো, অবশ্যই। তাই না? এই পডকাস্ট তো ধরুন আপনার আগে ছিল না, না। আগে লোকে খবরের কাগজ, আনন্দবাজার পত্রিকা পড়তো। আজকে হচ্ছে জানার জন্য হচ্ছে লোকে ইউটিউব খুলছে, আপনার পডকাস্ট দেখছে। তো ঠিক ঠিক ভেরি সিমিলারলি রোবো হচ্ছে ওই যে বললাম ইউএসএ, ইউকে, আপনার ইউরোপের হচ্ছে ম্যাক্সিমাম যেগুলো মানে জার্মানির মতন যে সমস্ত অ্যাডভান্স কান্ট্রি যেগুলো, সেগুলো সমস্ততে রোবো হ্যাজ বিন স্ট্যান্ডার্ডাইজড। মানে যেমন ল্যাব কলিটা আজকের দিনে হচ্ছে আমাদের সার্জিক্যাল ট্রেনি যারা, তাদেরকে ওপেন কলিটা সেকেন্ডারিলি শেখানো হয়, আগে ল্যাব কলিটা শিখতে হবে। ওখানে কিন্তু জিনিসটা অলরেডি হয়ে গেছে যে রোবটটা তোমাকে শিখতে হবে, ল্যাবটা ইজ এ সেকেন্ডারি, ওপেন ইজ এ টার্সিয়ারি অপশন। আচ্ছা মেজর, যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে এটা রোবোটিক সার্জারি একদম লেটেস্ট পদ্ধতি, তো এই রোবোটিক সার্জারিতে আর কি কি ধরনের অ্যাডভান্টেজ আছে? রোবোটিক সার্জারিটা ডিজাইন করা হয়েছিল কতগুলো ল্যাপ্রোস্কোপির, যেগুলো মানে সোকল্ড কিছু বাধা আছে, কিছু কতগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস আছে, সেগুলোকে মাথায় রেখে, ঠিক আছে। ফর এক্সাম্পল, এনি সার্জারি ইজ জাস্ট লাইক ড্রাইভিং, ঠিক আছে। আপনি গাড়ি চালাচ্ছেন, ইউ নিড টু সি আপনি কোথায় যাচ্ছেন, রাস্তার ভিউটা আপনার ক্লিয়ার হতে হবে।
তবেই তো আপনি যেতে পারবেন, রাইট? ঠিক। ঠিক সেরকম সার্জারি তো আমাকে দেখতে হবে যে কোন অর্গানটাকে কিভাবে টাচ করছি, কোনটা কোথায় আছে, প্রত্যেকটা জিনিসের ভিউটা আমার ক্লিয়ার হওয়া দরকার। ল্যাপ্রোস্কোপিতে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে যে ক্যামেরাটা যে দেখাচ্ছে দ্যাট ইজ সামবডি এলস। আমার অ্যাসিস্ট্যান্টের হাতে ক্যামেরা, আমার হাতে ইনস্ট্রুমেন্ট, অ্যাসিস্ট্যান্টের হাতে ক্যামেরা। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন আমার অ্যাসিস্ট্যান্ট কি কতটা ভালো ক্যামেরা দেখাতে পারছে। মানে আপনার ডিপেন্ডেন্সি থাকছে আর একজনের একজন উপর। একদম ল্যাপ্রোস্কোপিক সার্জারি ভীষণভাবে হচ্ছে অ্যাসিস্ট্যান্টের ক্যামেরা, যে ক্যামেরাম্যান যে তার উপর ডিপেন্ডেন্ট, সে কতটা ভালো দেখাতে পারছে। ঠিক। আচ্ছা, রোবোটিকে হচ্ছে যে ক্যামেরাটা মানে যেটা তার ভিশনটা যেটা দ্যাট ইজ এন্টায়ারলি ইন মাই কন্ট্রোল। আমি সেটাকে যেভাবে হোক ম্যানিপুলেট আমি সেটা করছি, ঠিক আছে। সেকেন্ডলি, ল্যাপ্রোস্কোপিতে ভিশন যেটা আমরা একটা এরকম টিভি স্ক্রিনের মধ্যে দেখছি, একটা মনিটরে দেখছি, সেই মনিটরে ভিশনটা ইজ 2 ডাইমেনশনাল, মানে কোনো ডেপথ পারসেপশন নেই আমার। ওকে। যেটা আমরা নর্মাল 3D-তে দেখি আমরা কোনো কিছু, ওপেন সার্জারিতেই বলুন, ড্রাইভিংয়ের সময় বলুন, বা নর্মাল লাইফে উই সি এভরিথিং ইন 3D, ডেপথ পারসেপশন আছে। ল্যাপ্রোস্কোপিতে কিন্তু সেটা নেই, 2 ডাইমেনশনাল ভিশন, ঠিক আছে। তার যে ম্যাগনিফিকেশনটা, মানে যেটা আমি ক্যামেরার যে ম্যাগনিফিকেশনটা সেটা ফিক্সড 5x ল্যাপে। ল্যাপ্রোস্কোপিতে। রোবোটিকে অ্যাডভান্টেজ ফার্স্টলি এটা 3 ডাইমেনশনাল ভিশন। হুম। তো আমার পুরোপুরি ডেপথ পারসেপশন আছে, আমি কতটা ভিতরে যাচ্ছি, কতটা কাছে যাচ্ছি কোনো ভাইটাল অর্গানের সঙ্গে। যখন হচ্ছে আমি ধরুন আবার সেই পুরোনো গল ব্লাডারেই ফেরত আসি। গল ব্লাডারের যে সার্জারির সময় একটা বড় রিস্ক থাকে কমন বাইল ডাক্টের ইনজুরি, হুম। আশেপাশে পোর্টাল ভেন, হেপাটিক আর্টারি, কতগুলো ভীষণ ইম্পর্টেন্ট স্ট্রাকচারস থাকে। ল্যাপে যখন আমরা করছি সেই 2 ডাইমেনশনাল ভিশনে হচ্ছে আমরা অপারেশনটা করছি। যখন একটা খুব খারাপ গল ব্লাডার বারবার ইনফেক্ট হয়েছে, বারবার হচ্ছে তাতে হচ্ছে নানা রকমের হচ্ছে ইনফেকশন হয়ে খুব খারাপ হয়ে আছে, তখন ভীষণ রিস্কি হয়ে যায় ওই কমন বাইল ডাক্ট, ওই পোর্টাল ভেন, ওগুলোকে বাঁচানো। রোবটে সেখানে যে ডেপথ পারসেপশনটা আমার রয়েছে, এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। তার যে ম্যাগনিফিকেশন, আমি 2 to 20x অবধি হচ্ছে আই ক্যান ইনক্রিজ অর ডিক্রিজ, জুম ইন জুম আউট আমি নিজের ইচ্ছা মতন করতে পারি। এবং সত্যি বড় কথা, আমি সেটা আমার নিজের হাতে কন্ট্রোলে রয়েছে, নট সাম অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডলি আগেন ওই ভিশনের কথা দিয়ে আসি। রোবোতে একটা ফায়ারফ্লাই মোড বলে একটা মোড হয়, ঠিক আছে। সেখানে আমরা পেশেন্টকে আগে থেকে কিছু কন্ট্রাস্ট দিয়ে রাখি, আচ্ছা। কিছু একটা ইঞ্জেকশন দেওয়া থাকে, সেগুলো হচ্ছে যে সমস্ত ভাইটাল অর্গানস যেগুলোকে আমাকে বাঁচাতে হবে সেটাকেও আলাদাভাবে একটা কালারে দেখায়। মানে ধরুন আবার সেই গলব্লাডারে যদি আসি, ওর খুব খারাপ গলব্লাডার, বারবার হচ্ছে কোলিসিস্টাইটিসের অ্যাটাক হয়েছে, প্যানক্রিয়াটাইটিসের অ্যাটাক হয়েছে, জায়গাটা একদম ফ্রোজেন, যেটাকে আমরা বলি ফ্রোজেন ক্যালটস ট্রায়াঙ্গেল যেটাকে বলি, কোনো অর্গানের সঙ্গে কোনো অর্গানের পার্থক্য কিছু বোঝা যাচ্ছে না। সেখানে আমি ফায়ারফ্লাই মোড অন করলাম, যেটা কমন বাইল ডাক্ট, সেটা আলাদা করে জল করে উঠবে, আমি ওটাকে বাঁচিয়ে আমি অপারেশনটা, যেটা আপনি ওপেন সার্জারিতেও পসিবল। এটা ওপেন সার্জারিতেও পসিবল নয়। এক্স্যাক্টলি, দ্যাট ইজ হোয়াট আই ওয়াজ কামিং টু। এটা ওপেন সার্জারিতেও পসিবল নয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ধরুন আমি একটা ক্যান্সার সার্জারি করছি, টিউমার আমি দেখতে চাইছি। ধরুন একটা কিডনিতে একটা টিউমার আছে, আমি পার্শিয়াল নেফ্রেক্টমি করতে চাই, কিডনিটাকে বাঁচিয়ে শুধু টিউমারটাকে বের করতে চাই। এবার সেই টিউমারটা হচ্ছে কিডনির এমন একটা ভিতরে রয়েছে, বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না, একমাত্র সিটি স্ক্যানে সেটা দেখা যাচ্ছে। তো এরকম ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে আপনারা হয়তো ছবিতে দেখেছেন যে অপারেটিং থিয়েটারে সার্জন অপারেট করছেন, পাশে একটা গ্লো বোর্ডে হচ্ছে সিটি স্ক্যানের ছবিটা লাগানো রয়েছে, সার্জন সেটাকে দেখছেন একবার, তারপরে হচ্ছে আবার অপারেট করছেন। এরকম হয়তো দেখে থাকবেন, মানে সিনেমাতে, সিরিজে হয়তো দেখে থাকবেন। তো এটা দিস ইজ এ ফ্যাক্ট। অনেক সময় যখন জিনিসটা অর্গানের মধ্যে দেখা যাচ্ছে না, তখন আমরা যাই গিয়ে হচ্ছে ওই সিটি স্ক্যানটাকে ক্রস রেফারেন্স করি, তারপর একটা মেন্টাল পিকচার বানিয়ে তারপর হচ্ছে আমি আবার, মানে এটা অনেকটা আন্দাজে অনেকটাই আন্দাজে, এক্সপেরিয়েন্স উপর ডিপেন্ড করছে কতটা ঠিক হবে কতটা ভুল হবে। কিন্তু এখানে আমার মেশিনের একটা অ্যাডভান্টেজ কি, টাইল প্রো বলে একটা মোড আছে, সেটা হচ্ছে ওই সিটি স্ক্যানের যে ভিডিওটা, সেটা হচ্ছে তার মধ্যে আমি আগে থেকে ফিড করে রাখছি। ও হচ্ছে ওই অর্গানটার উপর ওই সিটির ইমেজটাকে ও সুপার ইম্পোজ করে দিচ্ছে। আচ্ছা, তো আই ক্যান ভার্চুয়ালি সি কি টিউমারটা এক্স্যাক্টলি কোথায় আছে। তো আমার সার্জারিটা বিকামস মাচ মোর প্রিসাইজ, আন্দাজের উপর আর ডিপেন্ড। মানে এখানে তাহলে আপনার ওপেন সার্জারি প্লাস টুল
রোবট হুম, একটা কম্বিনেশন যেটা exactly, আপনার সাকসেসটা অনেক বাড়িয়ে দিয়েছে, বিলকুল তাই তো? বিলকুল। স্পেশালি ডিফিকাল্ট কেসে, যেখানে হচ্ছে খুব খারাপ ধরনের কোনো একটা সার্জারি যেটা করা খুব ডিফিকাল্ট, সেটা ওপেনেও করা ডিফিকাল্ট, ল্যাপে করা আরও ডিফিকাল্ট, হয়তো মানে ল্যাপ্রোস্কোপিতে কেউ করতেই চাইবে না, বলবে ওপেন ছাড়া এটা করা সম্ভব নয়। সেই সমস্ত ক্ষেত্রে রোবট হ্যাজ অ্যাডভান্টেজ লাইক এনিথিং, হিউজ। হিউজ অ্যাডভান্টেজ। সেখানে হচ্ছে, যেখানে ধরুন একটা গলব্লাডার, খুব খারাপ গলব্লাডার, ওই যে বললাম যে হ্যাঁ, ওপেন সার্জারি আজকাল গলব্লাডারে তখনই করা হয় যখন মানে আর কোনো উপায় উপায় নেই। নেই। সেখানে আমি রোবটে যদি আমার কাছে অপশান থাকে, সেই যে ওপেনটা আমি যে কারণে করছিলাম, যে অ্যাডভান্টেজগুলোর জন্য, সেটা প্লাস আরও 3-4টা অ্যাডভান্টেজ আমাকে দিচ্ছে রোবট ফর টু পারফর্ম আর সেফ সার্জারি। এখানে অ্যাকুরেসিটা অনেক হাই। অনেক হাই, মাছ হায়ার। ল্যাপ মানে ল্যাপ্রোস্কোপি, ওই যে বললাম ল্যাপ্রোস্কোপির যে ডিসঅ্যাডভান্টেজগুলো, সেগুলোকে মাথায় রেখেই রোবটটা আরও বিশেষ করে বানানো ডিজাইন হয়েছে। করা হয়েছিল, যে এগুলোকে কিভাবে ওভারকাম করা যায়। প্লাস এখানে আপনি ওপেন সার্জারি যে নিজের চোখে দেখা সেই পার্টটাও এখানে থাকছে, একদম, এমন ভাবে exactly, ক্যামেরা এগুলো করা হয়েছে। এক্স্যাক্টলি। আমাদের পুরুষদের একটা খুব কমন ফ্যাক্টর হচ্ছে প্রস্টেট ক্যান্সার। অ্যাজ এ ক্যান্সার সার্জন, কোন কোন ক্ষেত্রে প্রস্টেট বাদ দেওয়া উচিত আর কোন কোন ক্ষেত্রে ওষুধ খেলে ঠিক হয়ে যায়? আচ্ছা, এবার প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে খুব সিম্পলি বলতে গেলে কতগুলো হাই রিস্ক ক্যান্সার থাকে, কতগুলো লো রিস্ক ক্যান্সার থাকে, ঠিক আছে? যেগুলো হাই রিস্ক ক্যান্সার বাট প্রস্টেটের মধ্যে সীমাবদ্ধ আছে এখনো পর্যন্ত, টিউমারটা হুম। প্রস্টেটের বাইরে যায়নি, হুম, সেক্ষেত্রে র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। ওকে। হাই রিস্ক ক্যান্সার সার্জারি কারণ হচ্ছে, যদি হচ্ছে ওটাকে আপনি টাইমে অপারেট না করান, ওটা প্রস্টেটের বাইরে ছড়িয়ে যাবে, বোনে ছড়াবে, লাংসে ছড়াবে, লিভারে ছড়াবে, দ্যাট উইল বি ফেটাল। হুম, হুম। ঠিক আছে? তো হাই রিস্ক ক্যান্সার প্রস্টেটের মধ্যে সীমাবদ্ধ, সেক্ষেত্রে সার্জারি করতেই হবে। দ্যাট ইজ দ্য বেস্ট মানে পসিবল টুল আর কি। যেখানে লো রিস্ক ক্যান্সার, সেখানে হচ্ছে ওটাকে ওষুধপত্র দিয়ে আপনার ওটাকে রেগুলার ফলো আপ চেক আপে রেখে ম্যানেজ করা যেতে পারে। তার থেকে তো আমার মনে হয় সার্জারি করে নেয় বেটার। না, সবসময় নয়। ওই যদি হাই রিস্ক ক্যান্সার হয়, কারণ প্রস্টেট ক্যান্সারের একটা ব্যাপার হচ্ছে যে ম্যাক্সিমাম প্রস্টেট ক্যান্সারগুলোই লো গ্রেড লো রিস্কের ক্যান্সার, ছড়ায় না বেশি। খুব চট করে ছড়ায় না। একটা কথাই আছে যে হচ্ছে পিপল ডাই উইথ প্রস্টেট ক্যান্সার, নট অফ হুম। প্রস্টেট ক্যান্সার। তো সেখানে মানে যেখানে আপনার একটা লো রিস্ক ক্যান্সার আছে, সেখানে তো সার্জারি করার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আপনার পরবর্তীকালে ওটা বেড়ে যাওয়ার চান্স আছে না? সেই জন্যই রেগুলার ফলো আপ, সেই জন্যই ওষুধপত্র। তো তার থেকে যখনই ক্যান্সার পাওয়া গেল রিপোর্টে, তখনই অপারেশন করে দিলে বেশি অ্যাডভান্টেজ হয় না? এটা প্রস্টেটের ক্ষেত্রে লাগু নয়। ওকে। তো ডিফারেন্ট অর্গানের ক্ষেত্রে কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট ডিফারেন্ট। আচ্ছা। ঠিক আছে? ওই যে বললাম প্রস্টেটে যখন হচ্ছে জিনিসটা লো রিস্ক ক্যান্সার, হুম। আপনি ওটাকে ওষুধপত্র দিয়ে মানে ওটাকে ওটাকে ম্যানেজ করতে পারেন, ম্যানেজ করা ম্যানেজ যায়। করা যায়। কিন্তু সেটা কিন্তু বাকি অন্যান্য অর্গানের ক্ষেত্রে কিন্তু তা নয়। ম্যাক্সিমাম অর্গানের ক্ষেত্রেই ক্যান্সার মানে, যদি সেটা আর্লি স্টেজে ধরা পড়ে এবং সার্জারি করা যায়, দ্যাট ইজ অনলি চান্স যে পেশেন্ট ক্যান্সার মুক্ত হতে পারে। আমরা যে ক্যান্সার সার্জারি যেগুলো করি, তাতে দু রকমের সার্জারি হয়। একটা হচ্ছে কিউরেটিভ, হুম। একটা হচ্ছে প্যালিয়েটিভ। ওকে। কিউরেটিভ সার্জারি হচ্ছে যেটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। পেশেন্ট আপনার কাছে এসছে, এমন একটা সময় এসছে যে তার ক্যান্সারটা কেটে শরীর থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়াটা সম্ভব। ঠিক আছে? সেক্ষেত্রে পেশেন্ট পুরোপুরি সারা জীবনের জন্য ক্যান্সার মুক্ত হয়ে যাওয়ার তার হচ্ছে একটা খুব ভালো চান্স থাকে, পসিবিলিটি ইজ ভেরি হাই। এবার এই সময়টাতে যদি কোনো পেশেন্ট ধরুন আপনার সার্জারিটাকে হচ্ছে সে ডিলে করলো, সার্জারি ভয়ে পিছিয়ে গেল, বা হচ্ছে যে কোনো কারণে সার্জারিটা সে করলো না, ক্যান্সার তো আর চুপচাপ বসে থাকে না। না। ক্যান্সার সেল জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে বাড়তে থাকে, কন্টিনিউয়াস বাড়ছে। তিনি 2-3 মাস এদিক ওদিক নানা রকম হচ্ছে এই সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন, ফোর্থ, ফিফথ, সিক্সথ, 10th ওপিনিয়ন নিয়ে যখন এলেন, ততদিনে ছড়িয়ে ক্যান্সারটা গেছে। ছড়িয়ে গেছে। তখন আর আমাদের কিউরেটিভ সার্জারি পসিবল নয়। তখন সেসব ক্ষেত্রে কিছু ক্ষেত্রে, যেমন হচ্ছে ধরুন প্যানক্রিয়াস ক্যান্সারে হচ্ছে খুব বেশি জন্ডিস হয়ে গেছে, একটা বাইলটা বাইপাস করে দেওয়া হলো,
স্টমাক ক্যান্সারে একেবারেই খেতে পাচ্ছে না, স্টমাক বা খাদ্যনালীর ক্যান্সারে খাবার একটা হচ্ছে বাইপাস করে দেওয়া হলো। এগুলো প্যালিয়েটিভ। প্যালিয়েটিভ মানে সাময়িক, মানে পেশেন্টকে শেষ কিছুদিনে একটু আরাম দেওয়ার জন্য হচ্ছে যেটুকু করা যেতে পারে সেটুকুই। একেবারেই বুঝতেই পারছেন, নট বেস্ট কেস সিনারিও। সেই মানুষটাই যদি হচ্ছে হয়তো কয়েক মাস আগে যদি হচ্ছে অপারেশনটা যদি করাতো, ঠিক সময় যদি করাতো, তাহলে সে পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার তার সম্ভাবনা ছিল। আচ্ছা মেজর, একটা জিনিস বলুন, এই যে প্রস্টেট ক্যান্সার, এই ক্ষেত্রে যখন কোনো সার্জারি করা হয় প্রস্টেটে, সেক্ষেত্রে কি আমাদের টয়লেট ধরে রাখতে সমস্যা হয় বা সেক্সুয়াল লাইফে কোনো এফেক্ট পড়ে? হ্যাঁ, এটা খুবই ভ্যালিড কোয়েশ্চেন এবং হচ্ছে এটা ঘটনা। আমি প্রথমে আপনার সেকেন্ড কোয়েশ্চেনটাতে আসছি। আমাদের যেটা সিমেন যেটা তৈরি হয়, তার যে লিকুইড পার্টটা, অলমোস্ট 90% অফ ইট কামস ফ্রম দ্য প্রস্টেট। ওকে, ঠিক আছে? তো যদি প্রস্টেট ক্যান্সার সার্জারিতে যদি হচ্ছে আপনার ধরুন র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি হয়ে গেল, পুরো প্রস্টেট বাদ চলে গেল, সেক্ষেত্রে অবশ্যই সেক্সুয়াল ফাংশন গেটস হ্যাম্পার্ড। ওকে, হবেই, কিছু করার নেই। ঠিক আছে? বাট সেটা বেশি ইম্পর্টেন্ট না হচ্ছে বেঁচে থাকা বেশি বেঁচে ইম্পর্টেন্ট, সেটা থাকাটাই আপনাকে বুঝে নিতে হ্যাঁ, হবে। definitely। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যেটা বললেন যে ইউরিন ধরে রাখা। ইউরিনটাকে ধরে রাখার জন্য হয় একটা স্ফিংটার থাকে আমাদের ব্ল্যাডারের আছে, প্রস্টেটের ঠিক নিচে একটা মাসেল থাকে যেটা হচ্ছে আমাদের ইউরিনের কন্ট্রোলটাকে রেগুলেট করে। ঠিক আছে? সেই মাসেলটা যদি কোনো কারণে ড্যামেজ হয়, সেটা সার্জারির জন্য হতে পারে, সার্জারির একটা মানে আপনার সার্জারির সাইড এফেক্ট হিসেবে সেটা হতে পারে, বা হচ্ছে পোস্ট সার্জিক্যাল রেডিয়েশনের জন্য হতে পারে। ঠিক আছে? সেটা যদি ড্যামেজ হয় তাহলে হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স হয়। কিন্তু সাধারণভাবে যদি হচ্ছে আপনার মানে ঠিক সময়ে ঠিকঠাক করে অপারেশন হয়ে যায়, তাহলে ইউরিনারি ইনকন্টিনেন্স ইজ নট ভেরি কমন, একদমই কমন নয়। ঠিক আছে? যেমন ধরুন এই ক্যান্সার ছেড়ে দিন, এমনি ধরুন বিপিএইচ, যেটা মানে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া, যেটাতে নর্মাল যে প্রস্টেট গ্ল্যান্ড বাড়ে, বলে যে 50% মেন ওভার 50 হ্যাভ বিপিএইচ। ঠিক আছে? তার একটা খুব কমন সার্জারি হচ্ছে টিউআরপি। টিউআরপিতেও হচ্ছে ওই এক্সটার্নাল স্ফিংটার ড্যামেজ হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। কিন্তু টেকনিক্যালি যদি ঠিকঠাক করে করা যায় সার্জারিটা, মানে ওটা একটা অ্যাকচুয়ালি সার্জারি একটা কমপ্লিকেশন, ওটা হওয়া উচিত নয়। ঠিক আছে? কিন্তু সার্জারি যদি ঠিকঠাকভাবে হয় তাহলে সেটা হয়। ধরুন প্রস্টেট যে ক্যান্সার, সেই ক্যান্সার হয়ে যাওয়ার পরে, ক্যান্সার হওয়ার পরে সার্জারি হয়ে গেল। এবার সার্জারি হয়ে যাওয়ার পরে যেটা আপনি বললেন, যদি আমার যে অংশে আমার প্রস্টেট ক্যান্সার হয়েছে সেই অংশটা যদি আমরা সার্জারির মাধ্যমে বাদ দিয়ে দিতে পারি, তাহলে সেই ব্যক্তি 99% ক্যান্সার কিওর আমরা ধরে নিতে পারি। মোটামুটি হ্যাঁ, মানে ওরকম তাহলে পুটে নাম্বার টু ইট, হ্যাঁ, মানে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে ক্যান্সার কিওর। তো সেই ক্ষেত্রে কি তার রেগুলার বেসিসে কোনো মেডিসিন চলে, না এমনি নর্মাল লাইফই লিড করতে পারে? এক্ষেত্রে এই আগেন শুধু প্রস্টেট নয়, যে কোনো ক্যান্সার সার্জারিতে যখন আমরা কিউরেটিভ সার্জারি যখন করছি, সেক্ষেত্রে যেটা ফাইনাল বায়োপসি রিপোর্ট যেটা আসছে, আপনার যে অর্গানটা বেরোলো, আমরা ক্যান্সার সার্জারিতে কী করি, অর্গানটাকে বের করি, এফেক্টেড অর্গান, তার সাথে হচ্ছে তার আশেপাশে কিছু টিস্যু নেওয়া হয়, এবং সেই ক্যান্সারটা যে রাস্তা দিয়ে, যে লিম্ফ নোডস দিয়ে ছড়াতো, সেগুলোকেও সাথে বের করা হয়। রাইট? এবার সেইগুলোকে কতটা ইনভলভ হয়েছে, মানে ক্যান্সারটা বাইরের দিকে ছড়ানোর প্রবণতাটা কতটা ছিল, তার উপর ডিপেন্ড করছে আপনার পোস্ট সার্জারি কোনো থেরাপি লাগবে কিনা, মানে কেমোথেরাপি হোক, রেডিয়েশন থেরাপি হোক, সেটা ডিসাইড করছে সেই ফাইনাল প্যাথোলজিক্যাল রিপোর্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেজিং অফ দ্য ক্যান্সার। সেটার উপর ডিপেন্ড করছে। আর্লি স্টেজে, স্টেজ 1 স্টেজ 2তে ইউজুয়ালি কিছুই লাগে না। তার আগে চলে গেলে তখন সাধারণত রেকারেন্স, মানে ক্যান্সারটা যাতে ফিরে না আসে, সেটাকে প্রিভেন্ট করার জন্য, এবং মাইক্রোস্কোপিক ক্যান্সার সেল যেগুলো হচ্ছে বডিতে থেকে যেতে পারে, সেগুলোকে মারার জন্য কেমো রেডিয়েশন প্রয়োজন পড়তে পারে। আচ্ছা মেজর, যখন কোনো গল ব্লাডার ক্যান্সার বা কিডনি ক্যান্সার ধরা পড়ে, তখন একটা সাধারণ ভয় পেশেন্টের আসে যে আমাকে পুরো অঙ্গটাই বাদ দিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে কি কোনো আছে যে কিছু ক্ষেত্রে হয়তো বাদ দিতে হতে পারে বা কিছু ক্ষেত্রে বাদ নাও দিতে হতে পারে, এরকম কিছু কি মেজারমেন্ট আছে যে কি কি ক্ষেত্রে বাদ দিতে হবে, কি কি ক্ষেত্রে দিতে হবে না? গল ব্লাডার প্রথমে বললেন, তো গল ব্লাডার ক্যান্সারে হচ্ছে, গল ব্লাডার ক্যান্সার শরীরের যত রকমের ক্যান্সার হয় তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাগ্রেসিভ ক্যান্সার। ঠিক আছে? সেখানে হচ্ছে ওই অল্প বিস্তর কিছু করার কোনো স্কোপ নেই। এমনিতেই গল ব্লাডারে পাথর হলেই পুরো গল ব্লাডার বাদ যায়, আর গল ব্লাডারে টিউমার হলে কিন্তু শুধু গল ব্লাডার নয়, গল ব্লাডারের আশেপাশে সমস্ত লিম্ফ নোড এবং
2 সেন্টিমিটারের লিভার মার্জিন নিয়ে, হুম। মানে গলব্লাডারটা লিভারের যে অংশটাতে হচ্ছে চিটে থাকে তার 2 সেন্টিমিটার লিভার নিয়ে বাদ দিতে হবে, দ্যাট ইজ মিনিমাম। ওকে। ঠিক আছে, বিকজ এটা ভীষণ অ্যাগ্রেসিভ ক্যান্সার, একটু ওখানে কম করলে চলবে না, কম্প্রোমাইজে কোনো জায়গা একদম না। কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। ঠিক আছে, এটা গলব্লাডার হ্যাঁ। ক্যান্সার। কিডনি আর ব্লাডার ক্যান্সারের মানে ব্লাডার মানে ব্লা- ইউরিনারি ব্লাডার, হুম হুম। সে দুটোর গল্প আলাদা। আচ্ছা। প্রথমত হচ্ছে আমি ইউরিনারি ব্লাডার ক্যান্সারে আসি। ইউরিনারি ব্লাডার ক্যান্সার যেগুলো আমাদের কাছে আসে 90%ই হচ্ছে নন মাসল ইনভেসিভ ব্লাডার ক্যান্সার। মানে ইউরিনারি ব্লাডারের কতগুলো লেয়ার থাকে, প্রথমটা একটা মিউকোসা থাকে, হুম, তারপরে হচ্ছে ভিতরের দিকে থাকে মাসেলের লেয়ার। যতক্ষণ না পর্যন্ত সেই ক্যান্সারটা মাসেলকে ইনভেড করছে, মাসেল লেয়ারকে ধরছে, ততক্ষণ পর্যন্ত ব্লাডারকে বাঁচানো যায়। এবং 90% ক্ষেত্রে কিন্তু ব্লাডার ক্যান্সার এই স্টেজেই আসে, কারণ ব্লাডার ক্যান্সার খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়। পেশেন্টের ইউরিনে হচ্ছে রক্ত আসবে, এবং ফার্স্ট সিমটম ইউজুয়ালি ব্লাডার ক্যান্সারের ফার্স্ট সিমটম হচ্ছে ইউরিনের সাথে রক্ত আসা, আচ্ছা। এবং দ্যাট ইজ এ খুব অ্যালার্মিং একটা সিমটম। সঙ্গে 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 পেশেন্ট চলে আসে, ভয়ও পেয়ে যায় সে। ভয় পেয়ে যায়। তো সেই কারণে হচ্ছে খুব তাড়াতাড়ি ধরা পড়ে, এবং 90% ক্ষেত্রে টিউআরবিটি, উইচ ইজ আ মানে একটা মাইক্রোসার্জারি, পেচ্ছাপের রাস্তা দিয়ে হচ্ছে একটা ক্যামেরা ঢুকে যাবে, এটাকে জাস্ট টিউমারটাকে বের করে দিয়ে চলে আসা হবে। ঠিক আছে, আবার টিউমার যদি রেকারেন্স হয় আবার সেই সেম প্রসিজার। ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্লাডার ক্যান্সার এভাবেই ট্রিটমেন্ট হয়ে যায়। যদি মাসেল লেয়ারকেও ইনভলভ করে ফেলে এইটা চলতে চলতে, বা হচ্ছে কোনো ক্ষেত্রে পেশেন্ট অনেক দেরিতে এলো, Ignore বা করেছে। ইগনোর করেছে, বা হচ্ছে ধরুন খুব অ্যাগ্রেসিভ ধরনের ক্যান্সার, মানে টিউমারের বায়োলজিটা খারাপ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মাসেল লেয়ারকে ইনভলভ করেছে, তখন কিন্তু পুরো ব্লাডার বাদ দিতেই হবে। ঠিক আছে, খুব কম সিচুয়েশন থাকে যেখানে হচ্ছে একটা ব্লাডারের ধরুন একটা ডাইভার্টিকুলাম বলে যেটাকে, সেরকম একটা তৈরি হয়ে গেছে, তার মধ্যে ক্যান্সার হয়েছে, সেখানে পার্শিয়াল সিস্টেক্টমি করা হলো, বাট সেগুলো ভীষণ রেয়ার। সাধারণভাবে ব্লাডার ক্যান্সার যদি ব্লাডারের মাসেলকে ধরে ফেলে তখন পুরো ব্লাডারটাই বাদ দিতে হয়। আর এই ব্লাডার যখন বাদ দেওয়া হয়, যদি দিতে হয় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে কি কি কমপ্লিকেশন তৈরি হয়? সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে মানে পেশেন্ট নর্মাল রাস্তা দিয়ে আছে ইউরিন পাস করতে পারবে না। আচ্ছা। তো সেক্ষেত্রে যেটা সব থেকে কমনলি করা হয় সেটা হচ্ছে আইলিয়াল কন্ডুইট, মানে আপনার ক্ষুদ্রান্ত্রের একটা অংশকে নিয়ে একটা থলি বানানো হয়, যে ইউরেটার যে দুটো হচ্ছে কিডনি থেকে যে ইউরিন নিয়ে Pass আসে করে। ব্লাডারে, সেটাকে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়, এবং সেই অন্ত্রের অংশটাকে পেটের সাইডে বের করে দেওয়া হয়। আচ্ছা। তো একটা ব্যাগ থাকে, তার মধ্যে হচ্ছে ইউরিন আসতে থাকে, এটা সব থেকে কমনলি করা হয়। আর সেকেন্ড অপশন হচ্ছে নিও ব্লাডার। নিও ব্লাডার মানে হচ্ছে ওই ক্ষুদ্রান্তেরই কিছু অংশ দিয়ে একটা নতুন ব্লাডার তৈরি করা হয়, বাট তার আবার অনেক রকমের কমপ্লিকেশনসও আছে। তো সেই কমপ্লিকেশনস অ্যাভয়েড করার জন্য ইউজুয়ালি আইলিয়াল কন্ডুইটটাই সব জায়গাতেই আজকাল মানে ওয়ার্ল্ড ওভার ওটাকেই বেশি প্রেফার করা হয়, কারণ তার কমপ্লিকেশনস অনেক কম। আচ্ছা, আপনার থার্ড কোয়েশ্চেন ছিল বলতে কিডনি ক্যান্সার, তাই তো? হ্যাঁ, কিডনি ক্যান্সারে হচ্ছে আজকাল যদি কিডনি ক্যান্সার আর্লি স্টেজে ধরা পড়ে, তাহলে পার্শিয়াল নেফ্রেক্টমি, মানে নেফ্রন স্পেয়ারিং সার্জারি যেটা আমরা বলি, ঠিক আছে, সেখানে হচ্ছে কিডনিটাকে যতটা সম্ভব বাঁচিয়ে শুধু টিউমারটাকে বের করা, সেটা হচ্ছে আগেন দ্যাট ইজ অ্যাকসেপ্টেড, এবং হচ্ছে ওটাই হচ্ছে এখন স্ট্যান্ডার্ড অফ কেয়ার। তার জন্য কতগুলো জিনিস হতে হবে, যে টিউমারটাকে হচ্ছে ধরুন টিউমারটা কিডনির 70-80% অলরেডি ধরে নিয়েছে, সে তো কোনোদিন বাঁচানো যাবে না সেই কিডনি। ঠিক আছে, ধরুন কিডনিটা টিউমারটা হচ্ছে যেটা কিডনির যে মেন রক্তের শিরা যেগুলো রেনাল আর্টারি, রেনাল ভেন, সেগুলোকে ধরে নিয়েছে, সেই কিডনি বাঁচানো যাবে না। যদি হচ্ছে টিউমারটা থাকে কিডনির একটা পোলের দিকে, হয় একদম কিডনির মাথার দিকে, নয়তো নিচের দিকে, নয়তো একদম সাইডের দিকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার পার্শিয়াল নেফ্রেক্টমি করে ম্যাক্সিমাম কিডনিটাকে বাঁচিয়ে শুধু টিউমারটাকে বের করা ইজ পসিবল। মানে এক্ষেত্রে কি রোবোটিক সার্জারি করলে রেজাল্ট আরো ভালো পাওয়া যায়? এই ক্ষেত্রে রোবোটিক সার্জারিটাই একমাত্র মানে ভালো মোডালিটি। ওই যে বললাম ওপেন তো আমরা সবসময় করতে পারি, ওপেনটা তো সবসময় মানে লাস্ট রিসর্ট যাকে বলে এই সমস্ত ক্ষেত্রে, মানে প্ল্যান্ড সার্জারিতে ওপেন ইজ এ লাস্ট রিসর্ট আজকের দিনে। কিন্তু ওই রোবোটিকে ওই যে বললাম যে সেই ডাই দিয়ে ভেসেলগুলোকে আমি আলাদা আলাদাভাবে দেখতে পাবো, ঠিক আছে, তো ওই যে টিউমারটাকে কোন ব্লাড ভেসেলগুলো হচ্ছে সাপ্লাই করছে, আমি স্পেসিফিক্যালি সেগুলোকে ধরে আমি মাইন্ডুটলি আপনি জিনিসটাকে অপারেট করতে পারবেন। আমি ধরুন একটা বড় ব্লাড ভেসেল যেটা টিউমারের দিকে যাচ্ছে, এমনি যদি খালি চোখে দেখছি, তখন সেটাকে আমি বেঁধে দিলাম, সেটা হচ্ছে আবার বাকি যে কিডনিটাকে ব্লাড সাপ্লাই দিচ্ছিল সেটাও বন্ধ হয়ে গেল।
ঠিক। রাইট? কিন্তু আমি ওই আমার যেটা ফায়ারফ্লাই মোড যেটা রোবট, সেটা ইউজ করে আমি দেখতে পাবো যে শুধু টিউমারটাকে কোন ব্লাড ভেসেলটা সাপ্লাই দিচ্ছে। আমি তাহলে শুধু সেটাকে মারলাম। ব্লাড ভেসেল বুঝলাম, মানে ব্লাড সাপ্লাই শুধু টিউমারের গেল, বাকি কিডনির গেল না। ঠিক? তো এইভাবে, এবং তারপর ওই রোবটে যে টিউমার আর নর্মাল কিডনির যে ইন্টারফেসটা, যে এটা পার্থক্যটা, সেটা যত ভালোভাবে দেখা যায় সেটা কোনোদিন খালি চোখেও দেখা সম্ভব নয়। মানে frankly আরো speaking। আরো আপনি আরো ভালোভাবে সার্জারিটা পসিবল হয়। একদম একদম তাহলে রোবোটিক সার্জারিতে ক্যান্সার মানে পুরোপুরি মানে সেরে যাওয়াটা পসিবল, অ্যাকচুয়ালি ক্যান্সারের আমি কোন স্টেজে আছি তার উপর ডিপেন্ড করছে। একদমই তাই। ওই যে বললাম যে যে কোনো সার্জারিতে, বিট ওপেন, বিট ল্যাপ্রোস্কোপিক, বিট রোবোটিক, সার্জিক্যাল প্রিন্সিপাল দুটোতেই সেম, মানে সরি তিনটেতেই সেম। কিন্তু যে কিভাবে আমি সার্জারিটা করছি সেটা হচ্ছে ডিফারেন্সটা হয় ওপেন ভার্সেস ল্যাব ভার্সেস রোবোতে। ওপেনে সার্জন নিজে হাতে করছে, ল্যাবে কতগুলো হচ্ছে রিজিড ইনস্ট্রুমেন্ট দিয়ে করছে, তার অনেক কটা ড্রব্যাকস আছে, অনেক কটা ডিসঅ্যাডভান্টেজেস আছে, অনেক কটা হচ্ছে মানে হাত বাঁধা কতগুলো সিচুয়েশন আছে, সেইগুলোকে মিটিগেট করে রোবো হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাকে ওপেনের ফিল্ডটা দিচ্ছে, ওপেনের যে অ্যাডভান্টেজগুলো সেগুলো দিচ্ছে, প্লাস আরও কিছু অ্যাডভান্টেজেস এক্সট্রা হচ্ছেও দিচ্ছে। ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে যদি মানে যেমন ধরুন একদম ইমার্জেন্সি কেসে একটা কোলনের টিউমার নিয়ে পেশেন্ট এসছে, যেটা হচ্ছে তার হচ্ছে পুরো ইন্টেস্টাইন ব্লক হয়ে আছে, সে হয়তো 4-5 দিন ধরে স্টুল পাস করতে পারেনি, পেট একদম ফুলে ফেপে ঢোল। সেক্ষেত্রে তো আমরা ল্যাপ্রোস্কোপি রোবোটিক কোনোটাই করবো না, দ্যাট ইজ এন ইমার্জেন্সি, সেখানে আমাকে ওপেন করতেই হবে। কিন্তু যখন হচ্ছে প্ল্যান্ড সার্জারি, যে কোনো প্ল্যান্ড সার্জারিতে রোবোটিক হচ্ছে সবথেকে বেস্ট। দ্যাট ইজ দ্য বেস্ট অ্যান্ড লেটেস্ট। এই ক্ষেত্রে আপনার রোগীরা কতদিনের মধ্যে স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারে? কি সার্জারি তার উপর ডিপেন্ড করছে। ধরুন সিম্পল যদি একটা গলব্লাডার সার্জারি হয়, গলব্লাডার স্টোন, গলব্লাডার সার্জারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা ডে কেয়ার বেসিসেও করি। পেশেন্ট সকাল 6টায় ভর্তি হলো, সকালে 8টা নাগাদ তার অপারেশন হলো, সন্ধ্যে 6টায় সে বাড়ি। ঠিক আছে? অ্যাপেন্ডিক্স একদিন। খুব ধরুন ক্যান্সার রিলেটেড কিছু, ক্যান্সার রিলেটেড সার্জারি যদি হয়, ধরুন হচ্ছে পার্শিয়াল নেফ্রেক্টমিতে বা হচ্ছে ইভেন র্যাডিক্যাল নেফ্রেক্টমিতে, স্ট্যান্ডার্ডলি হচ্ছে 3 থেকে 4 দিন আপনার অ্যাডমিশন টাইম। ঠিক আছে? আর যদি হচ্ছে আপনার সেটা ওপেন হয়, সেটা 7 দিন 10 দিন হয়ে যায়। অনেকটাই টাইমের ডিফারেন্স থাকে সেক্ষেত্রে। আচ্ছা, রোবোটিক সার্জারি যেটা আমি শুনেছি খুব কস্টলি, তো আমরা যদি বিচার করি যে আমি হসপিটালে কতদিন থাকছি বা আমার কতদিন পরে আমি আমার নর্মাল লাইফে ফিরে আসতে পারছি, এইগুলো যদি মেজার করা হয় সেক্ষেত্রে আপনি কোন ধরনের সার্জারিকে সাজেস্ট করবেন? ভেরি গুড কোয়েশ্চেন। এটাই হচ্ছে ব্যাপার, যে হচ্ছে রোবোটিক সার্জারিতে ইনিশিয়াল কস্টটা অনেক হাই, বিকজ আপনাকে বুঝতে হবে যে এটা একটা নতুন টেকনোলজি। রোবট এখনো পর্যন্ত হচ্ছে যেগুলো অ্যাপ্রুভড রোবট যেগুলো আমাদের দেশে চলছে, সেগুলো হচ্ছে সমস্ত ইম্পোর্টেড। ওই ইউএস এর ইন্টুইটিভ কোম্পানি যে ডাভিন্সি এক্সআই যেটা বানায়, সেটা হচ্ছে আসে, তো সেটা দিয়ে ইউজ করা হয়। ল্যাপের যে ইনস্ট্রুমেন্ট সেগুলো প্রত্যেকটা হাজার বার রিউজ হয়। রোবটের এক একটা ইনস্ট্রুমেন্ট 10-15 বারের বেশি ইউজ করা যায় না। ঠিক আছে? তো ডিসপোজেবল কস্টস আর হাই, এবং যেহেতু ইটস এ মানে ইম্পোর্টেড অ্যান্ড প্রিমিয়াম একটা ইকুইপমেন্ট, সেই জন্য ইনিশিয়াল কস্ট অফ সার্জারি ইজ সিগনিফিকেন্টলি হাই। মানে ধরুন আপনি ল্যাপ্রোস্কোপিতে যেটা করতে যাচ্ছিলেন, রোবটে করতে গেলে তার থেকে হচ্ছে অন্তত 1.5 থেকে 2 লাখ টাকা আপনার বেশি লাগবে। মানে ধরুন একটা গল ব্লাডার, যদি হার্নিয়া আমি ধরি, ধরুন একটা হার্নিয়া করতে মোটামুটি 1-1.5 লাখের মধ্যে হয়ে যায় ল্যাপে। তো সেক্ষেত্রে রোবোটিক সার্জারি আপনাকে 1.5 থেকে 2 আপনাকে এক্সট্রা ধরতে হবে। ঠিক আছে? কিন্তু যেটা আপনাকে অন দ্য ফ্লিপ সাইড যেটা বুঝতে হবে যে, আচ্ছা আপনি হার্নিয়ার কথা বললেন, একটা দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং। আমি যেটা হচ্ছে বলতে চাই, হার্নিয়া সার্জারিতে মানে যদি আমরা মানে মিনিমালি ইনভেসিভ যদি করছি, ল্যাপের ওভার রোবট হচ্ছে বিশাল অ্যাডভান্টেজ আছে। ঠিক আছে? মানে ভীষণ সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ। যেমন ফর এক্সাম্পল, হার্নিয়া সার্জারিতে মেন রিস্ক কি থাকে, যে মেল পেশেন্টের হার্নিয়াতে যেগুলো মানে কর্ড স্ট্রাকচারস, মানে যেগুলো হচ্ছে আপনার টেস্টিসের যে ব্লাড সাপ্লাই এবং টেস্টিস থেকে যে মানে স্পার্ম আসছে, সেটা ভাস, সেগুলোতে ড্যামেজ হওয়ার চান্সেস সবথেকে হাই থাকে। ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে ওপেন সার্জারির তুলনায় চান্সেস আর হায়ার। ঠিক আছে? ইট ইজ ডকুমেন্টেড। আচ্ছা, ডকুমেন্টেড হায়ার চান্সেস অফ
ড্যামেজ টু কর্ড স্ট্রাকচারস থাকে রোবট সার্জারির ওপেন সার্জারির তুলনায় তুলনায় ল্যাপ্রোস্কোপিতে, ঠিক আছে? কিন্তু রোবোটিক সার্জারিতে কিন্তু চান্সেস অফ ড্যামেজ ওপেনের থেকেও কম। দিস ইজ অলসো ডকুমেন্টেড। হ্যাঁ, মানে আপনার সাথে এতক্ষণ আলোচনা করে আমি ওটাই বুঝলাম যে রোবোটিক সার্জারি হচ্ছে যে পদ্ধতি যেটা ওপেন প্লাস একটা আধুনিক যন্ত্র যেটা মানে আমাদের সার্জারি ওপেনেরও অ্যাডভান্টেজটা দিচ্ছে, ল্যাপ্রোস্কোপির অ্যাডভান্টেজটাও দিচ্ছে। মানে সার্জারির প্রিসিশন অনেকটা অনেক অনেক বাড়িয়ে হাই। আচ্ছা, আরেক সেকেন্ডলি হচ্ছে ধরুন আমরা যখন ল্যাপ্রোস্কোপিক সার্জারি করে একটা মেশ বসাই, একটা নেট জালির মতন একটা বসানো হয়, সেটাকে ফিক্স করা হয় কতগুলো ট্যাকার্স দিয়ে। ট্যাকার হচ্ছে কতগুলো আইদার টাইটেনিয়ামের অথবা ভাইক্রিলের কতগুলো পিনের মতন জিনিস। আচ্ছা, সেটা একটা গান থাকে, তো এরকম ঠুকে মানে সেগুলোকে বসিয়ে দেওয়া হয়। এবার এই ট্যাকারের পেন পেশেন্টকে বহুদিন ধরে জ্বালাতন করে, ঠিক আছে? ওই ট্যাকারগুলোর জন্য হচ্ছে সে আপনার 2 মাস 3 মাস 4 মাস ধরে বলবে এখানে ব্যথা করছে পিন ফুটছে বলতেই থাকবে। রোবটের অ্যাডভান্টেজটা হচ্ছে রোবটটা হাত, মানুষের হাতের মতন। ওটাতে আমি ওই কম জায়গাতে আমি সেলাই করে মেশটাকে ফিক্স করতে পারি। যেমন করে আমরা নর্মাল ওপেন সার্জারিতে সেলাই করে ফিক্স করি, সেটাই সেলাইটা হচ্ছে ওই জায়গাতে আমি রোবটের হাত দিয়ে করতে পারি, তো পেন ফ্রি, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম যে হচ্ছে এই অ্যাডভান্টেজগুলোর জায়গাতে একটাই ডিসঅ্যাডভান্টেজ, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল কস্ট। কিন্তু ওই যে ধরুন আপনি ধরুন একজন বিজি প্রফেশনাল, ঠিক আছে? আপনি সারাদিন কাজ করতে হবে, ঠিক আছে? আপনি একদিন কাজে না যাওয়া মানে আপনার হচ্ছে অনেক টাকা লস। তো আপনি যদি একটা হার্নিয়া সার্জারি আপনি করানোর পর আপনি ব্যথার জন্য হচ্ছে আপনি ওই যে ট্যাকারের ব্যথার জন্য আপনি 7 দিন 10 দিন আপনি অফিসে আসতে পারলেন না, বা 1 মাস হচ্ছে আপনি অফিসে এসে ঠিক করে কাজ করতে পারলেন না, লসটা কোথায়? অ্যাকচুয়ালি টাইম দেখতে গেলে একদম মানে ওটাই বেশি লস আছে। একদম, যারাই মানে বিশেষ করে যারা বিজি প্রফেশনাল তাদের জন্য ফাস্ট রিকভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ সে একদিন সে কাজে যাবে না মানে তার অনেক লস। শুধু তার নয়, হ্যাঁ, তার সাথে যারা কাজ করছে একটা পুরো সিস্টেম গেটস ডিসরাপ্টেড। এফেক্ট হচ্ছে। আজকে যদি ধরুন আমি সার্জারি করছি, আমি শুধু তো ওই টিমে আমি একা নই, আরো অনেকে আছে। আমার যে সার্জারিটাকে পসিবল করার জন্য আরো 25 জন কাজ করছে ওই ওটির মধ্যে। আমি যদি আজকে অসুস্থ হয়ে যাই, আমি যদি 7 দিন কাজে না যাই, ওই 25 জনের হচ্ছে কর্মসংস্থান, অন্য সংস্থান 7 দিনের জন্য এফেক্ট পড়ছে, রাইট? নট জাস্ট মাইন্ড। ঠিক। তো সেইটা হচ্ছে, সেই জন্য ধরুন আজকে যদি আমি চাই অপারেট করতে, আই উইল অলওয়েজ প্রেফার রোবট ন্যাচারালি, কারণ হচ্ছে আই নিড টু গেট ব্যাক টু মাই ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি যখন ফার্স্ট রোবোটিক সার্জারি করেন, মানে সেই দিনকার আপনার কিরকম অভিজ্ঞতা ছিল? আই ওয়াজ ভেরি কনফিউজড, ভীষণ কনফিউজড। জিনিসটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? মানে রোবটের একটা এটা বুক টিচিংই হচ্ছে যে লার্নিং কার্ভ ইজ ভেরি স্টিপ, যে কারণে হচ্ছে অনেক সার্জনরাই হচ্ছে রোবটটা পিক আপ করতে পারে, মানে অসুবিধা হয় একটুখানি, করতে সময় লাগে। এটা কি খুব যারা টেক সেভি তাদের জন্য ভালো, এরকম কি কিছু বলতে পারেন একটু টেকনিক্যাল স্যাভিনেস থাকতেই হবে। আর তাছাড়া হচ্ছে আপনার अगेन প্র্যাকটিস মেক্স পারফেক্ট, ঠিক আছে? প্র্যাকটিস করে তবে হচ্ছে ওই জিনিসটা ওই জায়গাটাতে আসে, ঠিক আছে? বলছি তো ইনিশিয়ালি ওই যে আপনাকে বললাম না যে প্রথম যখন হচ্ছে ল্যাপ্রোস্কোপি শুরু হয়েছিল, তখন পুরোনো দিনের সার্জনরা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করতে চায়নি। তারপর এখন ল্যাপ্রোস্কোপি হচ্ছে স্ট্যান্ডার্ড অফ কেয়ার হয়ে গেছে, কারণ যত দিন গেছে আর মোর টেক সেভি পিপল সেটাকে টেক আপ করেছে। এখন ল্যাপ্রোস্কোপি হচ্ছে স্ট্যান্ডার্ড। গল ব্লাডারকে ওপেন শুনতেই লোকে না, ওপেন সার্জারি খুব কম রেয়ার শোনা যায় যে, ঠিক আছে? তো সেরকমই রোবটটা হচ্ছে এখন লেটেস্ট টেকনোলজি। পুরোনো দিনের লোকেদের কাছে একটুখানি এটা কি এমন নতুন, কি এমন আছে, কি আর অ্যাডভান্টেজ, সেই তো ফুটো হচ্ছে, ঠিক আছে? এই প্রশ্নটা হচ্ছে এবং এই কথাটা হচ্ছে অনেকেই বলে থাকেন, কিন্তু তার যে অ্যাডভান্টেজগুলো যেগুলো আপনাদেরকে বললাম এই মাত্র, ঠিক আছে, সেগুলো হচ্ছে পিক আপ হবে আনাদার 10 to 15 ইয়ার্স ডাউন দ্য লাইন। রোবট হচ্ছে স্ট্যান্ডার্ড হয়ে যাবে। আজকের দিনে ইন্ডিয়ান অনেক কোম্পানি হচ্ছে রোবট বানাচ্ছে, ঠিক আছে? তারা হচ্ছে অনেক কম দামে রোবট হচ্ছে নিয়ে আসছে। আস্তে আস্তে এটাই স্ট্যান্ডার্ড অফ কেয়ার হয়ে যাবে, কস্টও কমে আসবে এবং এটাই স্ট্যান্ডার্ড অফ কেয়ার হয়ে যাবে। যেমন আজ থেকে 90-এর দশকে যখন হচ্ছে আপনার কলকাতাতে প্রথম ল্যাব কলি স্টার্ট হয়েছিল, ল্যাব গলব্লাডারের অপারেশন স্টার্ট হয়েছিল, তখন হচ্ছে হার্ডলি 1-2 সার্জন যারা হচ্ছে ইউকে থেকে ট্রেন করে এসছেন, তারা শুধু করতেন, ঠিক আছে? আজকের দিনে হচ্ছে একটা জেনারেল সার্জারি রেসিডেন্ট, সে এমএস পাস করে বেরিয়ে, ডিএমবি পাস করে বেরিয়ে পরদিন থেকে সে ল্যাব কলি করছে। এটাই হয়ে যাবে আগামী 10-15 বছরের মধ্যে।
আপনার ওটা শোনা হলো না, আপনার ফার্স্ট দিনের অভিজ্ঞতা ও কিরকম? হ্যাঁ, তো সেটাই, এটা হচ্ছে আমাদের প্রথম, আমি আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড হুম। রেফারেল দিল্লি, ওখানে হচ্ছে আমি ট্রেনিং করেছি। তো আমাদের ওখানে একটা রোবো প্রথম দিন, এমনিতে তো আমাদের ওটিতে তো রোবো ছিল, হুম, হুম, আমাদের রেসিডেন্টদের জন্য ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য একটা হচ্ছে রোবট নিয়ে আসা হয়েছিল আমাদের যেটা সার্জিক্যাল স্কিলস ল্যাবে। সেখানে আমাদের প্রথম দিনকে সবাইকে বলা হলো যে তোমরা বসো একটু দেখো, চালিয়ে টালিয়ে দেখো কীরকম হয় ব্যাপারটা। তো এবার রোবট যে কন্ট্রোলটা মানে আমাদের হোয়াট আর উই ইউজ টু নর্মালি, যে হচ্ছে পেশেন্ট সামনে, হাতে ছুরি, হুম, কাটো। হুম, এখানে পেশেন্ট হচ্ছে অনেকটা দূরে, হুম, তার মাঝখানে একটা প্রসেসিং ইউনিট, তার মাঝখানে একটা, আমি একটা কনসোলে বসলাম, বসে হচ্ছে কনসোলের মধ্যে মাথা ঢুকিয়ে আমি দেখছি ভিউটা দেখতে পাচ্ছি ভিতরে। হুম, হুম, অবভিয়াসলি এটা পেশেন্টের মধ্যে ছিল না, এটা একটা ডামির মধ্যে ছিল। হুম, এবং সেখানে সেটাকে মানে তার যে রেঞ্জ অফ মোশনটা, দ্যাট ওয়াজ ওভারওয়েলমিং। ওকে, ঠিক আছে, প্রথম যে মানে আমরা ল্যাপারোস্কোপি রেগুলারলি করছি হুম, তখন হুম, রেসিডেন্সিতে। তো সেখানে আমি জানি যে হচ্ছে আমি উপর নিচে মুভ করতে পারবো, ডাইনে যা, মুভ করতে পারবো, হয়তো একটু কোনাকুনি মুভ করতে পারবো, তার বেশি না। এখানে দেখছি সেই যন্ত্র মানে সে তো কথাকালি নাচছে সে, হুম, ঠিক আছে, এদিকে ঘুরে যাচ্ছে ওদিকে ঘুরে যাচ্ছে, তো সেই জিনিসটা ওয়াজ ভেরি ওভারওয়েলমিং ফর দ্য ফার্স্ট টাইম। তারপরে যখন হচ্ছে ওটাকে আরও প্র্যাকটিস করতে লাগলাম, ঠিক আছে, তখন ইট বিকেম লাইক আওয়ার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, ওই যে বললাম ভীষণ ডিফিকাল্ট সিচুয়েশানে, এই জাস্ট আমি আপনাকে গতকালেরই ঘটনা বলি। একটি বিহার থেকে আমার একজন পেশেন্ট এসেছিলেন, তো ওনার হচ্ছে 7 বার গল ব্লাডারে ইনফেকশন হয়েছে। 7 বার? 7 বার। বাবা! মানে এটা কি রেয়ার কেস বোধহয়? একটু রেয়ার, একটু কমপ্লিকেটেড, অনেক জায়গা থেকে রেফার হয়ে এসেছিল। তো সেই ভদ্রলোক হচ্ছে বোকারো থেকে এসছেন। তো ওনার হচ্ছে 7 বার গলব্লাডার ইনফেকশন, 7 বার হসপিটালাইজড রয়েছেন। ওই গলব্লাডারে হাত দিতে কেউ সাহস পায়নি, গলব্লাডারটাকে বের করার কেউ সাহস পায়নি। 1 মাস আগে সেই গলব্লাডার থেকে হচ্ছে শুধু গলব্লাডার ইনফেকশন হয়, তো আবার প্যানক্রিয়াটাইটিস তার সাথে, বাপরে! প্যানক্রিয়াসও ইনভলভ করে গেছে। ঠিক আছে, তো সেই অবস্থাতে আলটিমেটলি ওখানে আবার ওষুধপত্র দিয়ে ম্যানেজ করে তারপর উনি অনেক জায়গাতে রেফারে আলটিমেটলি আমার কাছে এসে পৌঁছালেন। আচ্ছা, তো এবার আমরা দেখলাম একটা এমআরসিপি করে দেখলাম ওনার বাইল ডাক্টেও স্টোন রয়েছে, প্যানক্রিয়াটিক ডাক্টেও স্টোন রয়েছে, গলব্লাডারে তো আছেই। গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দিয়ে একটা ইআরসিপি স্টেন্টিং করানো হলো। নর্মালি ল্যাপ্রোস্কোপিতে কি করা হয় যে হচ্ছে এই ইআরসিপি স্টেন্টিং এর পর 6 সপ্তাহ ওই গলব্লাডারে কেউ হাত দেবে না। হুম, ঠিক আছে, 6 সপ্তাহ, আরো 6 সপ্তাহ মিনিমাম উনি স্টোন নিয়ে ঘুরবেন। এর মাঝখানে আরেকটা যদি অ্যাটাক হয়, গেল। গেল, আরো পিছিয়ে গেল। তো আমরা রোবোতে আমরা যেটা করি, আমরা যেটা হট করি, ওকে, মানে হট গল ব্লাডারে অপারেট করা। ঠিক আছে, ইআরসিপি স্টেন্টিং এর পর দিনকে আমরা রোবো নিয়ে পেটে ঢুকলাম। প্রথমত তো হচ্ছে গল ব্লাডারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপরে স্টমাক, ডুওডেনাম, কোলন, যা যা আশেপাশের যা অর্গান আছে সব হচ্ছে এমনভাবে তাকে জড়িয়ে ধরে বসে আছে যে গল ব্লাডার সে একদম সে মানে বোরখার তলায় আর কি, সে দেখাই যাচ্ছে না তাকে। সেগুলোকে আস্তে আস্তে মানে খুব প্রত্যেকটা কমপ্লিকেটেড। ভীষণ কমপ্লিকেটেড। তারপর তাকে আস্তে আস্তে সরিয়ে গল ব্লাডারের দর্শন হলো। তারপর ওই যে বলছিলাম ক্যারোট ট্রায়াঙ্গেল, যেটা হচ্ছে সবথেকে মানে অ্যাকিলিস হিল যেখানটাতে সিবিডিতে ইনজুরি, সেই জায়গাতে কোনো প্লেনই পাওয়া যাচ্ছে না। অনেক কষ্টে সে গল ব্লাডার মানে হচ্ছে অপারেট হলো, কিন্তু সেটা পসিবল হলো একমাত্র রোবটটা ছিল বলে। হুম, এটা কোনোদিন ল্যাপ্রোস্কোপিতে পসিবল হতো না, ইভেন ওপেনেও। আমার যেটুকু এক্সপিরিয়েন্স, ম্যাক্সিমাম লোকে হচ্ছে গিয়ে পার্শিয়াল কোলেসিস্টেক্টমি মানে গলারটা অর্ধেকটা বের করে ওখানে বেরিয়ে দিয়ে চলে আসতো, এটাই হয়। এটা যে কমপ্লিটলি ক্লিয়ারেন্স হয়েছে সে দ্যাট ইজ জাস্ট বিকজ অফ দ্য হেল্প অফ দ্য রোবো। ঠিক আছে, সে পেশেন্ট আজকে বাড়িও চলে গেছে। কদিন ভর্তি ছিল? একদিন মানে আমার অপারেশনের পর একদিন, মানে এত কমপ্লিকেটেড কেসও একদিন একদিন। রোবটের জন্য, জাস্ট বিকজ অফ রোবোটিক সার্জারি। আচ্ছা মেজর, আপনি এত বছর ধরে আর্মিতে সার্ভ করেছেন, আর্মির কিরকম এক্সপিরিয়েন্স আর এখন আপনার কিরকম এক্সপিরিয়েন্স অ্যাজ এ ডক্টর? দেখুন, আর্মি ইজ আমি আপনার অনেক ছবি দেখেছি। আর্মি একটা এক্সপিরিয়েন্স যেটা মানে যে সার্ভ করেনি সে ঠিক বুঝতে মানে পারবে আপনাকে না। বলছি, আমার এখানে লোম খাড়া হয়ে গেল। মানে থ্যাংক ইউ, মানে দেখুন ব্যাপারটা হচ্ছে ইট ইজ আ মানে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। ওটা যারা সার্ভ করেছে তারাই বুঝতে পারবে। কারণ মানে এমন সময় গেছে মাসের পর মাস, 1 সপ্তাহের বেশি কোথাও এক জায়গায় ঘুমাইনি। একটা ব্যাকপ্যাক ছিল, আজকে এখানে কালকে ওখানে পাহাড়ে 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 ঘুরে বেরিয়েছি। সার্জারি করে করে বেড়াচ্ছে? না, সার্জারি করে না, দ্যাট ওয়াজ ফিল্ড এক্সপিরিয়েন্স। ওকে,
ফিল্ডে, ঠিক আছে। সার্জারি তো হচ্ছে মেনলি শুরু করেছি দিল্লিতে আসার পর। দিল্লিতে যখন হচ্ছে আফটার মাই ফিল্ড টেনিওর, যখন হচ্ছে আমি দিল্লিতে আই গট মাই এমএস আর্মি হসপিটাল আরএনআর, উইচ ইজ মানে আমাদের আর্ম ফোর্সেসের কোয়াটারনারি কেয়ার সেন্টার। আচ্ছা মানে আপনারা জানেন এই যে মেডিকেল কলেজ যেগুলো হয়, ধরুন এই যে আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ, এসএসকেএম, এগুলো হচ্ছে টার্সিয়ারি কেয়ার সেন্টার বলে, আচ্ছা ঠিক আছে। আর আমাদের তার ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের যেগুলো কলকাতা কমান্ড হসপিটাল, জানবেন আপনি, ঠিক আছে, এরকম 6-7টা কমান্ড হসপিটাল আছে। আর আরএনআর হচ্ছে দ্য কোয়াটারনারি কেয়ার সেন্টার, মানে যেটা হচ্ছে কমান্ড হসপিটালেও যেটা আটকাচ্ছে সেটা যাবে ওখানে আরএনআরে। আচ্ছা। এবং ট্রাই সার্ভিসেস, আর্মি, নেভি, এয়ারফোর্স, এবং তাদের হচ্ছে ফ্যামিলি, রিটায়ার্ড, ডিপেন্ডেন্ট, এভরিবডি। তো ইটস এ হিউজ হসপিটাল অ্যান্ড অ্যামেজিং হসপিটাল। মানে অ্যান্ড সমস্ত হচ্ছে ধরুন মানে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, অল সর্টস অফ মানে টপ লেভেল মিনিস্টার, সব তাদের ওখানেই সব হয়। ট্রিটমেন্ট ওখানেই হয়। আমাদের প্রণব মুখার্জিকে পেশেন্ট হিসেবে পেয়েছি, রামনাথ কোবিন্দ আমাদের প্রেসিডেন্ট, তাকে পেশেন্ট হিসেবে পেয়েছি ডিউরিং প্রেসিডেন্সি, ঠিক আছে। যাই হোক, আবার সুন্দরভাবে তো মানে সেটাই আর্মির ইজ আ ডিফারেন্ট বল গেম। আই উড সাজেস্ট এভরিবডি শুড সার্ভ আ টার্ম। না, আমার মনে হয় মানে সবারই একটা ওই টিনেজের পরে মানে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে সবারই একটা স্বপ্ন থাকে ট্রাই করা। আমিও ইভেন ট্রাই করেছিলাম, সামাও হয়নি। তো এটা আমার মনে হয় সব ছেলে মেয়েদের মধ্যেই থাকে ওই ব্যাপারটা। এবং গেলে একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স হয়। আই এম টেলিং ইউ ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স, হাউ আই ওয়াজ বিফোর দি আর্মি, হাউ আই অ্যাম আফটার, ইট ইজ অল থ্যাঙ্কস টু দি আর্মি, ঠিক আছে। ডাক্তারি তো ঠিক ঠিক আছে, ঠিক আছে, ডাক্তার তো মানে ডাক্তারি তো করছি, বাট মানে দের লট অফ থিংস, মানে লাইফ লেসেন্স, সেগুলো হচ্ছে আর্মি। পৌঁছে। থ্যাংক ইউ মেজর, আপনি Thank you. যে এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। রোগটা ক্যান্সার হোক বা ইউরোলজিক্যাল সমস্যা, সঠিক সময়ে সিদ্ধান্ত নিলে অনেক সময় বড়সড় অপারেশনের হাত থেকে বাঁচা যেতে পারে। তাই এই ধরনের স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও দেখার জন্য আমাদের এই ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার।